নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো বলো। আজকে আমরা আয়ুর স্বাস্থ্যমিত্র যে প্রজেক্ট, এই প্রজেক্টের আন্ডারে পশ্চিমবঙ্গে যত ছেলে মেয়ে আছে যারা এএসএম ক্যান্ডিডেটদের জন্য তারা ফর্ম ফিল আপ করেছে বা এএসএম ক্যান্ডিডেটদের জন্য যারা পরীক্ষা দেবে, তাদের আজকে পঞ্চম ক্লাস, ফিফথ ক্লাস। আজকের ক্লাসের টপিক কি? আজকের ক্লাসের টপিক হচ্ছে সি, দেখো, বাকেথন। খুব ইম্পর্টেন্ট, যার ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সি বাকেথনের ছবি। এটা একটা বিশেষ মেডিসিনাল প্লান্ট, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় ভেষজ উদ্ভিদ, ইংলিশে বলা হয় মেডিসিনাল প্লান্ট। মেডিসিনাল প্লান্ট বাংলায় কি? বাংলা হচ্ছে ভেষজ উদ্ভিদ, কারণ এর মধ্যে অনেক কিন্তু গুণাগুণ আছে। মেডিসিনাল প্লান্ট আমরা কাকে বলবো? যে সমস্ত প্লান্টের মধ্যে বা উদ্ভিদের মধ্যে অনেক গুণাগুণ আছে, অর্থাৎ যে সমস্ত প্লান্টগুলো আমাদের বিভিন্ন রোগ ব্যাধি নিরাময় করতে সাহায্য করে। যেমন আরও একটা মেডিসিনাল প্ল্যান্টের আমি যদি উদাহরণ দিই, একটা হচ্ছে তুলসী, তুলসী। আচ্ছা, একটা হচ্ছে বাসক, 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 তুলসী, বাসক। আচ্ছা, শিউলি, আমরা জানি শিউলি ফুল গাছ, শিউলি। তারপরে কালমেঘ, বলো কালমেঘ। এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা করে কিন্তু মেডিসিনাল প্লান্ট বা ঔষধি বৃক্ষ যাকে বলা হয়, যেগুলো আমাদের শরীরে কিন্তু নানা প্রকার উপকারে সাহায্য করে। বাসক পাতার কাজ কি? কাশি নিরাময় করে। শিউলি ফুলের শিউলি যে গাছ, শিউলি গাছের পাতার কাজ কি? পাতার কাজ হচ্ছে সর্দি কাশি নিরাময় করে। কালমেঘের পাতার রস হচ্ছে সুগার কমাতে সাহায্য করে এবং বিশেষ করে কৃমিনাশক। বাচ্চাদের যখন কৃমি পেটের মধ্যে, একটা আমাদের জানি আমাদের শরীরের একটা পরজীবী হচ্ছে কৃমি, যারা আমাদের শরীরে কিন্তু অন্ত্রে বসবাস করে, তাদেরকে নাশ করতে কালমেঘের কিন্তু বহুল ব্যবহার রয়েছে। তুলসী কি? তুলসী সর্দি কাশি নাশ করতে এবং আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং অনাক্রমতন্ত্রকে স্ট্রং করতে তুলসীর মতো কিন্তু গাছ খুব কম আছে, তুলসীর মতো একটা উপকারী উদ্ভিদ কম আছে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সি বাকেথনের ছবি। এই সি কিন্তু, আচ্ছা, বাকথ্রনের যে ছবি, এই সি বাকথ্রন কিন্তু আজকে আমরা ডিসকাস করব, কোথায় পাওয়া যায়, কি বৃত্তান্ত, এটসেট্রা। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখবে। প্রত্যেককে একটা কথা বলবো, ভিডিওর নিচে কিন্তু তোমরা কমেন্ট করবে, কমেন্ট মাস্ট। কমেন্ট না করলে আমরা কিন্তু কিছুই বুঝতে পারবো না তোমাদের অ্যাটেন্ডেন্সের বিষয়। ভিডিওর নিচে তোমার নেম লিখে কমেন্ট করবে, তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি এর পরীক্ষাটা দেবে, সেই ডিস্ট্রিক্টের নাম লিখবে, কোন লোকেশান লিখবে, লোকেশানের নাম লিখবে, এবং তোমাদের ডিসির নাম কিন্তু তোমাদের লিখতে হবে। এইভাবে তোমরা কমেন্ট করবে পুরো ভিডিওটা। আর অবশ্যই ভিডিওটা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, সবাইকে জানার এবং বোঝার কিন্তু সুযোগটা তোমরা করে দেবে। চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তী ভিডিও তোমাদের কাছে চলে যায়। এই যে ক্লাসটা আমরা নিচ্ছি, ক্লাসটা কিন্তু বাইলিঙ্গুয়াল, অর্থাৎ বাংলা এবং ইংলিশ সে কিন্তু তোমাদের সম্পূর্ণ সাহায্যের জন্য কিন্তু এইভাবে করে দেওয়া হয়েছে। দেখো, আচ্ছা, আয়ুর্বেদে সি, দেখো, বাকথ্রনের ভূমিকা কত সুন্দর। দেখো, দেখতে পাচ্ছ গাছটার ছবি, বেশ লাল লাল আঙুর মতো দেখতে, নাকি? ফলটা খুব সুন্দর লাগছে দেখতে। এই গাছটা একটা ভেষজ উদ্ভিদ, দেখো লেখা আছে ভেষজ উদ্ভিদ। এর উৎপত্তি হয়েছিল, অর্থাৎ এই উদ্ভিদের কিন্তু জন্ম হয়েছিল, উৎপত্তি হয়েছিল মূলত পাহাড়ি অঞ্চল বলে কল্পনা করা হয় বা মনে করা হয়। ইউরোপ এবং এশিয়ার পাহাড়ি অঞ্চলে কিন্তু এই উদ্ভিদের প্রাচুর্যতা, অর্থাৎ এই উদ্ভিদ কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। বুঝতে পেরেছ? এই উদ্ভিদের প্রাচুর্যতা সবচেয়ে বেশি ছিল কিন্তু, দেখো, আচ্ছা, হেংডাউন কিন্তু একটা পর্বতের নাম, মাউন্টেনের বাংলা হচ্ছে পর্বত। দেখো, হেংডাউন পর্বত এবং ইস্ট হিমালয়, পূর্ব হিমালয়, আমাদের যে ভারতবর্ষের পূর্ব হিমালয়, আমি একটু পরেই তোমাদেরকে ভারতবর্ষের ম্যাপটা একে আমি দেখাচ্ছি ঠিক কোন কোন জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো, হেংগুদান পর্বত এবং পূর্ব হিমালয়ে, অর্থাৎ কিন্তু এই উদ্ভিদের প্রাচুর্যতা দেখতে পাওয়া গিয়েছিল। এই উদ্ভিদের উৎপত্তি মূলত পর্বতময় জলবায়ু অঞ্চলে ছিল, অর্থাৎ ঠান্ডা জলবায়ু অঞ্চলে কিন্তু ছিল। এই প্রজাতি খুব তাড়াতাড়ি কিন্তু বিস্তৃত হয়েছিল, খুব তাড়াতাড়ি সমগ্র বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে চায়না, চীন, রাশিয়া, মঙ্গোলিয়াতে এই উদ্ভিদ কিন্তু ছড়িয়ে পড়েছিল। বিশাল ব্যাপ্তি কিন্তু, বিরাট পরিব্যাপ্তি কিন্তু এই উদ্ভিদের। মঙ্গোলিয়া, কানাডা, রাশিয়া, চীন, এই উদ্ভিদ কিন্তু বিরাটভাবে কিন্তু ছড়িয়ে পড়েছিল। ইউরোপের উত্তরাঞ্চল, অর্থাৎ উত্তর দিকে, ইউরোপের উত্তরাঞ্চলে উত্তর দিকে, এবং কানাডাতে, ইউএসএ আন্ডারে যে কানাডাতে কিন্তু এই ভেষজ উদ্ভিদের কিন্তু প্রাচুর্যতা ছিল বিশেষভাবে লক্ষণীয়।
এবং কি বলছে, যে কোনো প্রতিকূল অবস্থায় এই উদ্ভিদ নিজেকে টিকিয়ে রাখতে পারতো। এটিই ছিল সামগ্রিক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণ। মানে বিষয়টা কি, এই উদ্ভিদের জন্ম হয়তো খুব ঠান্ডা এরিয়াতে, ঠিক আছে, কোল্ড ক্লাইমেট অ্যান্ড টেম্পারেচার। ক্লাইমেট মানে কি, ঠান্ডা, ঠান্ডা জলবায়ু, অ্যান্ড টেম্পারেচার মানে কি, উষ্ণতা। হয়তো কোল্ড, শীতল উষ্ণতা বা শীতল যে জলবায়ুতে হয়তো এর উৎপত্তি, কিন্তু যে কোনো পরিস্থিতিতে কিন্তু এই গাছ বেঁচে থাকতে সক্ষম। অর্থাৎ যদি গরমকালে বা গরমের স্থানে এনে যদি তুমি এই গাছটাকে রোপণ করো, অবশ্যই গাছটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু তার বৃদ্ধি দেখতে পাওয়া যাবে। যদি তুমি ডেজার্ট এরিয়া বা বাংলায় হচ্ছে মরুভূমিতে তুমি যদি নিয়ে যাও এই গাছটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু করবে, মানে গাছটা কিন্তু বেঁচে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমরা দেখব পরবর্তী স্লাইডটা। গাছটার পাতাটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। আর এখানে দেখো বাকথ্রন হলো একটি খুব উচ্চমানের ভেষজ উদ্ভিদ। এই আমাদের যে উদ্ভিদের ফলে এই যে মানববৃত্তিও অনেক উপকার। এই উদ্ভিদ, এখানে এই উদ্ভিদ একটা কমা দাও, মানবের যে শারীরবৃত্ত, আমাদের যে শারীরবৃত্তির অনেক উপকার কিন্তু সাধিত করেছে বা সাধিত হয়। এই উদ্ভিদ আমাদেরকে কোন কোন কাজে হেল্প করে? ফার্স্ট অফ অল দ্য বেনিফিটস, মনে রাখতে হবে, বেনিফিটস বা মনে রাখতে হবে সি বাকথ্রন। তাহলে প্রথম কথা, ত্বক বা চামড়ার ঔজ্জ্বল্য। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি বলে দিই, এই উদ্ভিদের ব্যবহার শুরু হয়েছিল গ্রিক, যে এদের নামকরণ হয়েছে কিন্তু গ্রিকরা বা গ্রিস যে দেশ ছিল প্রাচীন। তোমরা ক্লাস 5-এই যখন পড়েছো, ইতিহাস পড়েছো ক্লাস 5-এর বইতে, সেখানে তোমরা গ্রিস দেশের কথা জানো। গ্রিসের যে পিপল ছিল, দ্য পিপল অফ গ্রিস ইজ অলসো কল্ড গ্রিক। তার মানে গ্রিস দেশের যারা আদিবাসী ছিল বা অধিবাসী ছিল, গ্রিস দেশের যারা মানুষ ছিল, তাদেরকে বলা হতো গ্রিক। এই গ্রিকরা যে ঘোড়া পুষত বা ঘোড়া লালন পালন করত, ঘোড়ারা কিন্তু এই ফল খেত। তারা অনুভব করেছিল এই ফল খাওয়ার ফলে ঘোড়ার কিন্তু চামড়া এবং ঘোড়ার যে শরীরের উপরে যে লোম আছে, সেই লোমে কিন্তু বিরাট একটা ঔজ্জ্বল্য ভাব দেখতে পাওয়া গিয়েছিল, বিরাট কিন্তু উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছিল। সেখান থেকে কিন্তু এই গাছের প্রতি অধ্যয়ন বা স্টাডি করার কিন্তু তাদের যে ফ্রিকোয়েন্সি কিন্তু বেড়ে গিয়েছিল। দেখো, ত্বক বা চামড়ার ঔজ্জ্বল্য খুব ইম্পর্টেন্ট, ফেরাতে অত্যন্ত সাহায্য করে এই গাছ। এই গাছের প্রথম কাজ হচ্ছে ত্বকের জেল্লা ফেরাতে বা ত্বকের লাবণ্য ফেরাতে বা ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে কিন্তু এই গাছ বিশেষভাবে সাহায্য করে। মানব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। ইমিউন সিস্টেম, আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে। আমাদের শরীরের প্রদাহ বা জ্বালা, ইনফ্লামেশনের বাংলা কি? জ্বালা, যন্ত্রণা, প্রদাহ, ব্যথা, বেদনা, এগুলো কিন্তু প্রদাহজনিত কষ্ট নিরাময় করতে কিন্তু সাহায্য করে। আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে একটা উদ্ভিদ, মনে রাখবে, সি বাকথ্রন। আরও একটা উদ্ভিদ আছে যার নাম হচ্ছে জিঙ্কো, লিখে রাখবে GIN, জিঙ্কো বাইলোবা বা জিঙ্কো, বর্গীর জয় শিকারে জি অনেক জিঙ্কো, মনে রাখবে জিঙ্কো বাইলোবা উদ্ভিদটার নাম, বাইলোবা। বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিন এই জিঙ্কো বাইলোবা থেকে তৈরি হয়, আর আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু তৈরি হয় এটা থেকে, এটা হচ্ছে সি বাকেথুন থেকে। তাহলে জিঙ্কো বাইলোবা বলে একটা উদ্ভিদ আছে, বাংলায় জিঙ্কো বাইলোবা লিখে রাখবে, জিঙ্কো বাইলোবা বলে একটা উদ্ভিদ আছে। এই উদ্ভিদ থেকে কিন্তু যে হোমিওপ্যাথিতে যে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার যে মেডিসিন, সেই মেডিসিন কিন্তু এক্সট্রাক্ট করা হয় বা যেটাকে বলা হয় মানে নিষ্কাশন করা হয়। বুঝতে পেরেছো বাংলা? আমাদের শরীরে রক্ত সঞ্চালন ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করে। আমাদের শরীরের মধ্যে যে রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে, ফলে হার্ট অ্যাটাক এর প্রবণতা কিন্তু কমে যায়। ওকে, শরীরের পাচনতন্ত্রকে সক্রিয় করে, একদম স্ট্রং করে তোলে। শরীরের পাচনতন্ত্রকে পুরোপুরি স্ট্রং, একদম মানে টাইট করবে, স্ট্রং করবে শরীরের পাচনতন্ত্রকে, এবং আমাদের হজমে সাহায্য করে। আমাদের হজম, যেটাকে বলা হয় হজমে কিন্তু সাহায্য করে হচ্ছে সি বাকেথুন। ঠিক আছে? আচ্ছা, লিভার এবং যকৃৎকে সক্রিয় রাখতে সাহায্য করে। আমাদের লিভারকে ভালো রাখতে বা সক্রিয় রাখতে সাহায্য করে। রক্তে গ্লুকোজ অর্থাৎ সুগারকে নিয়ন্ত্রণ করে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও কিন্তু অতি সহজে তাদের ব্লাড সুগারকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই গাছের মাধ্যমে, ওকে, বা এই সেবনের মাধ্যমে। আচ্ছা, এবার দেখো উপাদান, এই গাছের মধ্যে কি কি এমন উপাদান আছে যে এই গাছের এত গুণাগুণ। দেখি, দেখো, এই ভেষজ উদ্ভিদ
উদ্ভিদে ওমেগা-3 ন্যাচারাল ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আর কোথায় থাকে, যেটা থাকে কিন্তু মনে রাখতে হবে যে সামুদ্রিক মাছ, মেরিন ফিশ লিখে রাখো প্রত্যেকে, বাংলা লিখে রাখো সামুদ্রিক মাছ, আমি ইংলিশটা লিখে যাচ্ছি মেরিন ফিশ, অর্থাৎ বাংলা হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু এই ওমেগা-3 ন্যাচারাল ফ্যাটি অ্যাসিড আছে, যেটা আমাদের হৃৎপিণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটুখানি দৌড়দৌড়ি করার পরে বা একটুখানি হাঁটাচলা করার পরে যাদের হার্ট খুব দুর্বল হয়ে পড়ে, ওদের জন্য কিন্তু প্রয়োজন ওমেগা-3 ন্যাচারাল ফ্যাটি অ্যাসিড। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এছাড়া কিন্তু এই উদ্ভিদে আছে ভিটামিন এ, খুব ইম্পর্টেন্ট আমাদের চোখের জন্য, কারণ দেখতে পাচ্ছ কালারটা দেখতে পেয়েছো নিশ্চয়ই লাল কালার। লাল কালার মানে মনে রাখতে হবে ভিটামিন এ তো অবশ্যই থাকবে, ভিটামিন সি থাকবে এবং ভিটামিন ই থাকবে। ভিটামিন ই কিন্তু মিললে যে স্কিন কালার, স্কিন গ্লো, স্কিন গ্লো, স্কিন গ্লো, চুল, আমাদের হেয়ার গ্রোথ, চুলের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মনে রাখতে হবে, আমাদের চুলের গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। মনে রাখবে ভিটামিন সি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভিটামিন এ কিন্তু আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে, এবং ভিটামিন ইর কাজ হচ্ছে স্কিন কালার, হেয়ার অ্যান্ড গ্রোথ ডেভেলপমেন্ট, আমাদের চুলের পুষ্টি, চুলের লাবণ্য এবং ডেভেলপমেন্টে সাহায্য করে। বুঝতে পেরেছ? এবার আমরা যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে বলছি দেখো সি বাকেতুনস যে যে এই প্রোডাক্টের কোন কোন কাজ আছে, এর মধ্যে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ আছে। ক্যান্সার কিন্তু হবে না, অ্যান্টি ক্যান্সারের কিন্তু প্রপার্টি আছে। অ্যান্টি অক্সিডেটিভ অ্যাকশন, অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে। আমাদের শরীর থেকে কি করে, এইটা খাওয়ার পরে আমাদের শরীর থেকে বিটা টক্সিন কিন্তু এলিমিনেট করে থ্রু ইউরিন, আমাদের ইউরিনের মাধ্যমে। আমাদের যদি বিটা টক্সিন যদি এলিমিনেট হয় আমাদের শরীর থেকে, যদি বিটা টক্সিন যদি আমাদের ইউরিন থেকে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু ক্যান্সারের প্রবণতা অনেকটা কমে যায়, সেল সাইকেলকে অ্যারেস্ট করে। অর্থাৎ ক্যান্সার মানে কি, ক্যান্সার মানে মনে রাখবে যে আনলিমিটেড সেল গ্রোথ, এক কথায় কোনো লিমিটেশনস ছাড়া কিন্তু সেল গ্রোথকে বলা হয় ক্যান্সার। ক্যান্সার সেলকে কিন্তু অ্যারেস্ট করবে, অর্থাৎ ক্যান্সার সেলকে আর বৃদ্ধি হতে দেবে না এবং সমগ্র শরীরে ছড়িয়ে পড়তে দেবে না। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, একটুখানি আগেই তোমাদের পড়ালাম এর গত পেজে যে প্রদাহ বা জ্বালা, শরীরের জ্বালা কমাতে সাহায্য করে, অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন কিন্তু এই হচ্ছে সি বাকথ্রনের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। অ্যাপোপ্টোসিস মানে কি বলো তো? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে প্রোগ্রামিং সেল ডেথ। বাংলায় মনে রাখবে যে প্রত্যেকটা মানুষ তথা প্রত্যেকটা জীব তথা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যেকটা কোষ একটা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য হচ্ছে জন্মগ্রহণ করেছে। একটা কোষ যখন জন্মগ্রহণ করার পরে সে তার নিজস্ব শারীরবৃত্তীয় কার্য করার পর কিন্তু তার কিন্তু মৃত্যু হয়। এই যে প্রোগ্রামিং, কেউ যেন একটা সেট করে দিয়েছে, বলো আমরা জন্মেছি মানে আমরা একদিন না একদিন মরবো, কিন্তু মানে এটা কিন্তু একদম ভবিতব্য, মরতেই হবে, ম্যান ইজ মর্টাল, মানুষ কিন্তু মরণশীল। তা এই যে ঘটনা যে আমরা জন্মেছি মানে আমরা মরবো, এই যে ঘটনাটা আমাদের যেন কেউ যেন একটা কম্পিউটারে যেন প্রোগ্রামিং করে রেখে দিয়েছে। আমরা জন্মালাম, ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, এখন আমাদের ইয়াং সময়, এরপরে আমাদের প্রৌঢ়ত্ব চলে আসবে, তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে বার্ধক্যের মুখে ঢলে পড়বো। তাহলে এটা যেন একটা অ্যাপোপ্টোসিস, অর্থাৎ কি প্রোগ্রাম করে রেখেছে, জন্ম মৃত্যু যে প্রোগ্রামিং করেছে, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। এরপরে লেখা আছে স্টিমুলেশন অফ ইমিউন সিস্টেম। অবশ্যই আমাদের ইমিউন সিস্টেম বা যেটাকে আমরা বলতে পারি আমাদের অনাক্রমতা তন্ত্র, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে, ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করছে। স্টিমুলেটের বাংলা কি? উদ্দীপ্ত করছে, আমাদের উদ্দীপ্ত করছে ইমিউন সিস্টেমকে। বুঝতে পেরেছো? পলিফারেশন অ্যাকশন, অর্থাৎ কি যে কোনো রকমের পলিফারেশন অ্যাকশন করতে, মনে করো সাপোজ আমাদের যে আমাদের ইউরিন কিন্তু বিষাক্ত, আমাদের মল কিন্তু বিষাক্ত নয়। মনে রাখবে মল হচ্ছে একটা বজ্র পদার্থ, ইউরিন হচ্ছে রেচন পদার্থ। তাহলে আমাদের যে ইউরিনের যে বিষাক্ততা, মনে রাখবে এই সমস্ত কিন্তু প্রোডাক্ট যখনই খাবে তখন কিন্তু ইউরিন বেশি বেশি করে তোমাকে জল খেতে হবে। যত বেশি বেশি করে জল খাবে দেখবে ইউরিনের মাধ্যমে তোমার শরীর থেকে বিটা টক্সিন এলিমিনেট হচ্ছে। তো এই সমস্ত কার্যগুলো কিন্তু এখান থেকে সম্পাদন করছে আমাদের এই উদ্ভিদ। এরপর আমরা দেখব এর উৎপত্তি কি ছিল এবং বিচরণ কি ছিল। হোয়াট ইজ বিচরণ মানে মনে রাখবে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল বেঙ্গলি ইংলিশ টার্ম অফ বিচরণ ইজ এ বেঙ্গলি টার্ম, ঠিক আছে। বিচরণের বাংলা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। ফার্স্টে কি জিওগ্রাফিক্যাল অরিজিন, ভৌগোলিক উৎপত্তির ইংলিশটা কি জিওগ্রাফিক্যাল অরিজিন। ওকে, দেখো সি বাকথ্রন এর গণ কি জেনাস কি, দেখো হিপ্পোফাই। মনে রাখতে হবে কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসবে,
বাঁচতে পারে, খুব ইম্পর্টেন্ট। জাস্ট এটা মনে রাখবে যে সি, দেখো বাকথ্রোন, এই যে উদ্ভিদের গণ কি, গণ হচ্ছে হিপ্পোফাই, HIPPO, হিপ্পো, PHAE, PHAE বাংলা কি জানো, ফাই, ফাই। এইরকম নাম কেন? এইরকম নাম হচ্ছে কারণটা, এটা ল্যাটিন টার্ম, দিস ইজ দ্য টার্ম অফ ল্যাটিন, এটা একটা ল্যাটিন ভাষা, তাই PHAE কি হবে, ফাই, হিপ্পোফাই মনে রাখতে হবে। এই উদ্ভিদের যে বিজ্ঞানসম্মত নাম সেটার নাম হচ্ছে হিপ্পোফাই, HIPPO, PHAE, হিপ্পোফাই বলে কল্পনা করা হয়। কারণ যে হেঙ্গুদান পর্বতে নাকি এই উদ্ভিদের উৎপত্তি, অ্যাকচুয়াল উৎপত্তি হচ্ছে হেঙ্গুদান নামক একটা পর্বত। দেখো মাউন্টেন মানে পর্বত, পর্বতের নাম হচ্ছে হেঙ্গুদান পর্বত, এবং পূর্ব হিমালয়, অর্থাৎ আমরা যদি ভারতবর্ষের যদি ছবিটা যদি আঁকার চেষ্টা করি, দেখো দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ দ্য পিকচার অফ ইন্ডিয়া, তোমরা জানো আমি ইন্ডিয়াটা আঁকলাম। ইন্ডিয়াটা আঁকার পর আমি যদি হলুদ পেনটা যদি নিই তাহলে তোমাদের সুবিধা হবে। ইন্ডিয়াটা আঁকার পরে এইভাবে 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 আমাদের দার্জিলিং কিন্তু হিমালয়ের আন্ডারে, পূর্ব হিমালয়, তাহলে এই পাট বরাবর কিন্তু, এই পাট বরাবর কিন্তু এই উদ্ভিদের কিন্তু একটা প্রাচুর্যতা কিন্তু দেখতে পাওয়া যায়, হিমালয় বরাবর এই উদ্ভিদের কিন্তু একটা প্রাচুর্যতা দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে পূর্ব হিমালয় বরাবর এই উদ্ভিদের কিন্তু একটা প্রাচুর্যতা দেখতে পাওয়া যায়, ডিস্ট্রিবিউশন বা ব্যাপ্তি। এই ভেষজ উদ্ভিদ ইউরোপ, এশিয়া মহাদেশের পাহাড়ি অঞ্চলের বাসিন্দা, এছাড়াও চীন, রাশিয়া, মঙ্গোলিয়া, ইন্ডিয়া, পূর্ব ইউরোপ, কানাডাতে দেখতে পাওয়া যায়। অ্যাডাপ্টেবিলিটি, অভিযোজন ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতে উৎপত্তি হওয়ার জন্য যে কোনো জলবায়ুর অবস্থাকে এরা মানিয়ে নিতে পারে, যেমন প্রচণ্ড ঠান্ডা জলবায়ু, খরাপ্রবণ এলাকা, লবণাক্ত মৃত্তিকা, যে কোনো কিন্তু প্রাকৃতিক জলবায়ু থেকে এরা নিজেদেরকে মানিয়ে নিতে পারে এই উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে কিন্তু এই ক্ষমতাটা কিন্তু আছে। এবং আমাদের আজকের নেক্সট পয়েন্ট আমরা দেখব যে ডিসপার্সাল, কিভাবে ছড়িয়ে পড়ে এই উদ্ভিদ। মনে রাখবে এই উদ্ভিদ কীভাবে ছড়িয়ে পড়ে, দেখো এটি যেহেতু একটা গাছ, এই গাছের ফলটা কিন্তু দেখতে পেয়েছো লাল লাল ফল বা হলুদ হলুদ ফল, এত সুন্দর কালার। এই কালারের জন্য পাখিরা এই ফলটা মুখে করে নিয়ে উড়ে যায়, পাখিরা এই ফলটা মুখে করে নিয়ে উড়ে যায়, এবং উড়ে যাওয়ার সময় পাখির মুখ থেকে কখনো এই ফলটা ফসকে পড়ে যায় কোনো একটা জায়গায়, যেই পড়ে যায় তার মধ্যে বীজ আছে, সিড আছে, সেই যেখানে পড়ে সেখানে কিন্তু নতুন গাছ উৎপত্তি লাভ করে। বিশেষ করে পাখির মুখ থেকে, লাইনটা দেখো কী লেখা আছে, এই গাছ মূলত প্রকৃতিতে হয়, এর ফল সাধারণত হলুদ বর্ণের হয়, ফলে পাখিকে খুব আকৃষ্ট করে। এই ফল মুখে করে নিয়ে পাখি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় পাখির মুখ থেকে অনেক সময় সেই ফল পড়ে যায় এবং সেখানে গাছের বংশবৃদ্ধি হয়। এছাড়াও জলের মাধ্যমে এই ফল বাহিত হয়ে কিন্তু গাছের বংশবৃদ্ধি ঘটে, জলের মাধ্যমে কিন্তু বাহিত হতে পারে। ঠিক আছে, নাম্বার লাস্ট কি, লাস্ট হচ্ছে কালচারাল সিগনিফিক্যান্স বা সাংস্কৃতিক তাৎপর্য। এই গাছের বিজ্ঞানসম্মত নাম হলো হিপ্পোফাই। ঠিক আছে, আচ্ছা, উদ্ভিদের শব্দটি উৎপত্তি হচ্ছে মূলত গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে ঘোড়া এবং চমক বা ঔজ্জ্বল্য। অর্থাৎ যা তারা দেখেছিল, যে কারা দেখেছিল বলতো, গ্রিকরা দেখেছিল যে যে সমস্ত ঘোড়া এই ফল খেত, যে সমস্ত ঘোড়া এই ফল খেত তাদের শারীরিক ঔজ্জ্বল্য অনেক বৃদ্ধি পেত। তারা দেখলো যে এই ফলের মধ্যে কি এমন পুষ্টিগুণ আছে। তারা দেখলো গ্রিসের যারা অধিবাসী, যারা পিপল, যারা আদিবাসী, যারা জনতা, তারা দেখলো যে এই ফলের মধ্যে কি এমন গুণাগুণ আছে যে ঘোড়া খাচ্ছে, যে সমস্ত ঘোড়া এই ফল খেত সেই সমস্ত ঘোড়ার কিন্তু লাবণ্যতা, তাদের গ্লেজ অত্যন্ত বেড়ে যেত, তাদের স্কিন গ্লো হতো, তাদের গায়ের যে লম্বা লম্বা লোম, সেই লোম কিন্তু বৃদ্ধি পেত, মানে আরও চাকচিক্যময়, খুব সুন্দর দেখতে লাগতো। ঠিক আছে, এটা কিন্তু জানার পরের থেকেই কিন্তু মূলত এই গাছের উপর কিন্তু অধ্যয়নের বা ইংলিশ হচ্ছে স্টাডি, অর্থাৎ পড়াশোনা, এই গাছ নিয়ে কিন্তু স্টাডি কিন্তু শুরু হয়েছিল। বুঝতে পেরেছো? এই হচ্ছে আজকে আমাদের টপিক সি বাকেথুনস। ঠিক আছে, সি বাকেথুন সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে একটা তথ্য জানলাম। ঠিক আছে, আর তোমাদের বলে দিই, তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা কিন্তু লাইক করবে, ঠিক আছে, ভিডিওটা কিন্তু লাইক করবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। ঠিক আছে, আর তোমরা ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, প্রত্যেকের মতামত আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা কমেন্ট মন দিয়ে পড়ি, অবশ্যই তোমরা জানাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ভিডিও যেন নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এবং কমেন্ট, বিশেষ করে কমেন্টটাই কিন্তু অ্যাটেন্ডেন্স। তোমার নাম লিখবে, তোমার নাম লিখবে, তুমি কোন এলাকা থেকে কিন্তু পরীক্ষাটা দেবে সেই এলাকার নাম লিখবে, লোকেশান লিখবে, অর্থাৎ ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম লিখবে, লোকেশান লিখবে, এবং তোমার ডিসির নাম কিন্তু তুমি লিখে দেবে। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়। বলো,
আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তাহলে প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তবুও তোমাদের একবার কিন্তু আমি রিক্যাপ করে দিই একটুখানি। দেখো গাছটার ছবিটা দেখো একবার, অসাধারণ দেখতে, দেখেছো? কেন পাখি আজকে এই গাছটাকে, গাছের ফলগুলোকে নিয়ে চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা? কারণ কি, এত সুন্দর দেখতে এই যে ফল, দেখো কত সুন্দর দেখতে। ঠিক আছে, তাহলে চলো আজকে এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।